হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। আজকের মুভিতে আমরা অ্যাডাম নামের একজন বি কিপার অর্থাৎ মধু সংগ্রহকারীর গল্প জানব, যে কিনা আসলে একটি সিক্রেট এজেন্সির সদস্য। জন উইক সিনেমার মতো অ্যাডাম একজন স্পেশাল ফাইটার ছিল, তবে এখন সে সাধারণ মানুষ হিসেবে জীবনযাপন করছে। সে মানুষের বাসাবাড়ি থেকে মৌমাছির চাক পরিষ্কার করে এবং সেগুলো থেকে মধু বানিয়ে তার বিনিময়ে যে পারিশ্রমিক পেত তার মাধ্যমে নিজের খরচ চালাতো। কিন্তু হুট করে একদিন অ্যাডামের সামনে এমন একটা ঘটনা এসে উপস্থিত হয় যার কারণে তাকে আবার মাঠে নেমে পড়তে হয় হ্যাকার এবং স্ক্যামারদের সাথে ফাইট করতে। ফাইটের প্রথম দিকে সে বুঝতেও পারে না যে এই ফাইট তাকে দেশের সর্বোচ্চ শক্তিশালী ব্যক্তির কাছে পৌঁছে দিবে। তবে অ্যাডাম যেভাবে ঠান্ডা মাথায় মানুষ খুন করছিল এবং আস্ত অফিস পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিচ্ছিল তা দেখে আপনার নিশ্চিত জন উইকের কথা মনে পড়ে যাবে। তো ঠিক কি এমন ঘটেছিল যে অ্যাডাম তার শান্তির জীবন ছেড়ে ভয়ানক একজন খুনি হয়ে ওঠে? কেনই বা সে পেট্রোল ঢেলে আস্ত একটা অফিস পুড়িয়ে দেয়? আর এই পুরো ফাইটে অ্যাডাম আসলে কাকে খুঁজছিল? এর সবকিছুই জানবো 2024 সালে মুক্তি পাওয়া জেসন থাম অভিনীত জনপ্রিয় অ্যাকশন থ্রিলার মুভি বি কিপার থেকে। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমরা প্রধান চরিত্র অ্যাডামকে দেখতে পাই। সে একটি স্টোর রুম থেকে কায়দা করে একটা মৌচাক ভাঙছিল। দক্ষতার সাথে কাজটি শেষ করার পর অ্যাডাম সেখান থেকে বের হয়ে আসে এবং সেই বাড়ির মালিক মিসেস পার্কারের সাথে দেখা করে। মূলত মিসেস পার্কারের বাড়িতে বেশ কিছু জায়গায় মৌমাছি বাসা বেঁধেছিল, যার ফলে তার বাগানে ঠিকমতো হাঁটাও যাচ্ছিল না। আর তাই মিসেস পার্কার অ্যাডামকে হায়ার করে এনেছে। অ্যাডাম মিসেস পার্কারকে বলে, আপনার বাড়িতে আরও কয়েকটা মৌচাক রয়েছে, আমার আরও কিছুদিন এখানে থেকে আস্তে আস্তে সবগুলো সরাতে হবে। মিসেস পার্কার খুব ভালো মনের একজন মানুষ, তিনি তাই অ্যাডামের থাকার ব্যবস্থা করে দেন এবং এইসব কাজের জন্য অ্যাডামের প্রশংসাও করেন। মিসেস পার্কারের সাথে কথা বলা শেষে অ্যাডাম সেখান থেকে চলে যায় এবং আগে থেকে বানিয়ে রাখা তার মধু তৈরির খামারে গিয়ে কাজ করতে থাকে। অন্যদিকে মিসেস পার্কার বাসায় গিয়ে তার ল্যাপটপ খুলে কাজে বসে যায়। মিসেস পার্কার একজন স্কুল টিচার, তাই তিনি ল্যাপটপে তার স্কুলের কিছু ফাইল চেক করছিল। আর ঠিক তখনই তার ল্যাপটপের স্ক্রিনে একটা পপ আপ নোটিফিকেশন শো করে, যেখানে লেখা ছিল যে তার ল্যাপটপের হার্ড ড্রাইভে ভাইরাস ঢুকে গিয়েছে। যদি এখনই কোনো অ্যাকশন না নেয় তাহলে তার ল্যাপটপে সবকিছু হারিয়ে ফেলবে। সেখানে একটা কল সেন্টারের নাম্বারও দেওয়া ছিল। মিসেস পার্কার তাই সাহায্যের আশায় সেই কল সেন্টারে ফোন করে। ফোন করার সাথে সাথেই অপর পাশে মিকি নামের একজন রিসিভ করে এবং সে প্রথমেই পুরো ব্যাপারটা ঠান্ডা মাথায় শোনে। এরপর মিসেস পার্কারকে বলে যে আপনার সিস্টেমকে আপডেট করা দরকার। আপনি যদি সেটা না করেন তাহলে আপনার ল্যাপটপে থাকা সব তথ্য, ছবি, ভিডিও সব কিছু ডিলিট হয়ে যাবে। এটা শুনে মিসেস পার্কার একটু চিন্তিত হয়ে যায়। তিনি এটা সলিউশন জানতে চাইলে মিকি তাকে একটি ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে বলে, আপনি এখান থেকে শুধু ইনস্টল বাটনে ক্লিক করুন, তাহলে আমি এখানে বসেই আপনার সিস্টেম আপডেট করে দিতে পারবো। মূলত মিকি এবং তার দল একটা স্ক্যামিং গ্রুপ। তারা বেছে বেছে এমন লোকদের টার্গেট করে যারা কম্পিউটার সম্পর্কে কিছুই জানে না। এরপর তাদের ঠকিয়ে তাদের থেকে সব টাকা লুট করে নেয়। আর তারা খুব কৌশলের সাথে এই কাজটা করে। তো মিসেস পার্কার ইনস্টল বাটনে ক্লিক করার সাথে সাথেই তার ল্যাপটপে একটি ভাইরাস ইনস্টল হয়। আর সাথে সাথেই মিকি মিসেস পার্কারের ল্যাপটপের ফুল অ্যাক্সেস পেয়ে যায়। মিকি তখন দেখে যে মিসেস পার্কারের অ্যাকাউন্ট থেকে বেশ কিছু বড় বড় লেনদেন করা হয়েছে আর তার অ্যাকাউন্টে এখনও $2 মিলিয়ন রয়েছে। আপনারা হয়তো ভাবছেন একজন স্কুল টিচারের অ্যাকাউন্টে এত টাকা কিভাবে এলো। আসলে শিক্ষকতার পাশাপাশি মিসেস পার্কার বেশ কিছু চ্যারিটি অর্থাৎ সমাজসেবামূলক প্রতিষ্ঠান এবং এতিমখানা চালায়, আর এই জন্য তিনি অনেকের কাছ থেকে ডোনেশন সংগ্রহ করে থাকেন। চ্যারিটির সব টাকা তার এই অ্যাকাউন্টেই জমা হয়। তো অ্যাকাউন্টে এতগুলো টাকা দেখে মিকি আর তার টিম বেশ খুশি হয়ে যায়। মিকি তার টিমকে বলে, এখন আমি তোমাদের শেখাবো কিভাবে হ্যাকিং করতে হয়।
এই বলে সে মিসেস পার্কারের অ্যাকাউন্টে প্রথমে $50,000 পাঠিয়ে দেয়। এরপর এমনভাবে কথা বলতে থাকে যেন সে ভুল করে টাকাটা পাঠিয়ে দিয়েছে, ফলে এই ভুলের জন্যে তার চাকরিও চলে যেতে পারে। সে বলে যে আপনি যদি আমার সাথে আপনার অ্যাকাউন্টের ডিটেলস শেয়ার করেন তাহলে হয়তো আমি টাকাটা ফেরত আনতে পারবো। মিসেস পার্কার যেহেতু সহজ সরল মানুষ, তাই তিনি চাইছিল না যে তার কারণে কারো চাকরি চলে যাক। তবে প্রথমে একটু ইতস্তত বোধ করলেও এক পর্যায়ে তিনি মিকির সাথে তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড শেয়ার করেন। পাসওয়ার্ড পাওয়া মাত্রই মিকি মিসেস পার্কারের অ্যাকাউন্ট থেকে সব টাকা নিয়ে নেয়। ফলে একটু দেরি হলেও অ্যাকাউন্ট ব্যালেন্স 0 দেখে মিসেস পার্কার বুঝতে পারেন যে তিনি স্ক্যামের শিকার হয়েছেন। কিন্তু এই টাকাগুলো না পেলে তো তার এতিমখানার বাচ্চাগুলো না খেয়ে মারা পড়বে। এসব চিন্তা করে তিনি রীতিমতো ঘামছিলেন। এদিকে চাক থেকে মধু বের করার পর অ্যাডাম যখন সেগুলো একটা জারে ভরে মিসেস পার্কারকে দিতে আসছিল, তখন সে দেখে যে মিসেস পার্কারের ঘরে কোনো আলো জ্বলছে না, আর তার ঘরের দরজাও খোলা। এটা দেখে অ্যাডামের মনে সন্দেহ জাগে। তাই সে নিজেকে প্রোটেক্ট করার জন্য কিচেন থেকে একটা ছুরি নিয়ে মিসেস পার্কারের রুমের দিকে যায়। রুমে ঢুকে সে দেখে যে মেঝেতে একটা গান পড়ে আছে, আর ঠিক তখনই পিছন থেকে মিসেস পার্কারের মেয়ে এসে অ্যাডামকে গান পয়েন্টে নিয়ে নেয়। এর পরপরই সে দেখতে পায় যে পাশের সোফায় তার মায়ের লাশ পড়ে আছে। মিসেস পার্কারের মেয়ে ভেরোনা একজন FBI এজেন্ট। সে ভাবে যে অ্যাডামই হয়তো তার মাকে মেরেছে, কিন্তু আলামত দেখে অন্যান্য পুলিশরা বুঝে গিয়েছিল যে মিসেস পার্কার সুইসাইড করেছেন। তারা তবুও ভেরোনার কথা মতো অ্যাডামকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পুলিশ বুঝতে পারে যে অ্যাডাম এখানে নির্দোষ, তাই তারা অ্যাডামকে ছেড়ে দেয়। আর এদিকে ভেরোনাও রাতভর রিসার্চ করে আসল ঘটনা বুঝতে পারে। সে বুঝতে পারে যে তার মা হ্যাকারদের পাল্লায় পড়েছিল। যাই হোক, নিজের ভুল বুঝতে পেরে ভেরোনা পরদিন অ্যাডামকে সরি বলতে চায় এবং বিস্তারিত কথা বলার জন্য তাকে তার বাসায় নিয়ে আসে। এরপর ভেরোনা বলে, আমার মা সুইসাইড করবে এটা আমি বিশ্বাসই করতে চাইনি, কারণ তিনি নিজেই সবাইকে বেঁচে থাকার অনুপ্রেরণা দিতেন। আসলে আমার মা হ্যাকারদের পাল্লায় পড়ে সব টাকা হারিয়েছেন। এই টাকাগুলো ছাড়া এতিমখানার বাচ্চারা না খেয়ে মরবে, আর মা এটা সহ্য করতে না পেরেই সুইসাইড করেছেন। এসব শোনার পর অ্যাডাম বলে যে আমার একটা কাজ আছে, আমাকে মৌমাছির চাকের খেয়াল রাখতে হবে। এটা বলে অ্যাডাম সেখান থেকে চলে যায়। এরপর সে তার মৌমাছির খামার থেকে একটা ফোন বের করে একটা সিক্রেট এজেন্সির কল সেন্টারে ফোন করে। কল সেন্টারের মেয়েটি ফোন রিসিভ করে বলে, তুমি এখানে কি করছো? আমি তো জানতাম তুমি রিটায়ার করে ফেলেছ। উত্তরে অ্যাডাম বলে, আমি রিটায়ার করেই ফেলেছিলাম, কিন্তু একজন ভালো মানুষের মৃত্যু আবার আমাকে এখানে টেনে এনেছে। অ্যাডাম মূলত এই সিক্রেট এজেন্সির হয়েই কাজ করত, তাই এদের সাথে তার এখনো পরিচয় আছে। আর সেই পরিচয়ের সূত্র ধরেই অ্যাডাম সেখান থেকে হ্যাকারদের নাম আর ঠিকানা নিয়ে নেয়। এরপর সে একটা ট্রাক আর 2 গ্যালন পেট্রোল নিয়ে সেখানে যায়। সেখানকার সিকিউরিটি গার্ডরা অ্যাডামকে থামাতে এলে অ্যাডাম কয়েক সেকেন্ডেই তাদের ধোলাই করে দেয়। এরপর পেট্রোলের গ্যালনগুলো নিয়ে সোজা ইউনাইটেড ডাটা সেন্টারের অফিসে চলে যায়। এই অফিসে বসেই হ্যাকাররা তাদের কার্যকলাপ চালাচ্ছিল। অ্যাডাম অফিসে ঢুকেই সবাইকে তার কথা শুনতে বলে এবং তার সাথে একটি প্রমিস করতে বলে, কিন্তু তারা সবাই অ্যাডামের কথা হেসে উড়িয়ে দেয়। অ্যাডাম তখন সামনের একটা লোককে ধরে প্রচণ্ড রকমের কেলানি দেয়, যার ফলে বাকিরাও বেশ ভয় পেয়ে যায়। এরপর অ্যাডামের সাথে তারা প্রমিস করে যে তারা আর কখনোই অসহায় মানুষদের থেকে প্রতারণা করবে না। প্রমিস করা হয়ে গেলে অ্যাডাম পেট্রোলের গ্যালনগুলো নিয়ে ডেস্কের উপর ঢালতে থাকে, আর তাকে সাইকো ভেবে বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। হুড়োহুড়ি দেখে মিকি কয়েকজন গার্ড নিয়ে সেখানে আসে। সে অ্যাডামের পরিচয় জানতে চাইলে অ্যাডাম বলে যে আমি একজন বি কিপার, যখন সিস্টেমে কোনো ঝামেলা হয় আমি সেই সিস্টেমের গোড়া থেকে উপড়ে ফেলি। এটা বলে সে মিকির সাথে আসা সবগুলো গার্ডকে বেধড়ক পেটানো শুরু করে। সে একা হাতেই সবগুলো গার্ডকে মেরে শুইয়ে দেয়। এরপর সেখানে সিগন্যাল বোম সেট করে অ্যাডাম বলে, তোমার কল সেন্টারে পরবর্তী কাস্টমারের ফোন আসার সাথে সাথেই এই বোমটা ফেটে যাবে।
এটা শুনে মিকি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর কাস্টমারের ফোন আসার সাথে সাথেই বোমটি ফেটে যায়। চোখের পলকেই পুরো অফিস একসাথে ব্লাস্ট হয়ে যায়। চোখের সামনে পুরো অফিস আলুপোড়া হতে দেখে মিকি তার বস ডেরেককে ফোন দেয় এবং সব কিছু খুলে বলে। ডেরেক বলে যে এসব ছোটখাটো বিষয় আমাকে বিরক্ত করবে না, তুমি খোঁজ নাও যে তোমরা রিসেন্টলি সব থেকে বড় চুরি কোনটা করেছ। আমার মনে হয় সেখান থেকেই কেউ একজন এসেছে, তাকে খুঁজে বের করো এবং শেষ করে দাও। ডেরেকের কথা মতো মিকি মিসেস পার্কারের সূত্র ধরে তল্লাশি করতে তার বাসায় যায়। সেখানে তারা অ্যাডামের গাড়িও দেখতে পায়। অ্যাডামের পিছু নেওয়ার সময় রাগের মাথায় তারা মৌমাছির খামারও গুলি করে উড়িয়ে দেয়। এরপর অ্যাডামকে ফলো করতে করতে পৌঁছে যায় তার মধু তৈরির গ্যারেজে। সেখানে গিয়েও তারা বেশ ভাঙচুর চালায়, কিন্তু এটা করে যে তারা খুব বড় একটা ভুল করে ফেলেছে তারা সেটা কিছুক্ষণ পরেই বুঝতে পারে। গ্যারেজের মধ্যেই অ্যাডাম একজন একজন করে মিকির লোককে ধরতে থাকে আর তাদের ধোলাই করতে থাকে। কারো মাথায় স্ক্রুড্রাইভার ঢুকিয়ে মারছিল, তো কারো দাঁত উপড়ে ফেলছিল। এমন বাজেভাবে তারা মার খাবে সেটা হয়তো তারা স্বপ্নেও ভাবেনি। এখানে মিকি অ্যাডামকে দেখতে পাচ্ছিল না, কিন্তু বুঝতে পারছিল যে তার আজরাইল তার চোখের সামনেই ঘুরঘুর করছে। সে তাই ভয়ে ফাঁকা গুলি ছুটছিল, কিন্তু এক পর্যায়ে সেও অ্যাডামের হাতে ধরা পড়ে এবং অ্যাডাম তার ডান হাতের সমস্ত আঙ্গুল কেটে দেয়। এরপর ট্রাকে করে তাকে একটা ব্রিজের উপর নিয়ে আসে। ব্রিজের উপর বসে মিকি আবার ডেরেককে ফোন দেয় এবং বলে যে সেই বি কিপার আমার সব লোককে মেরে ফেলেছে আর আমার ডান হাতের আঙ্গুল কেটে ফেলেছে। এসব শুনে ডেরেক এবার একটু ঘাবড়ে যায়, কারণ মিকি তাকে বলেছিল যে সেই বি কিপারের হাতে কোনো গান ছিল না, আর সে যে 7 জন লোককে মেরেছে তারা সবাই গান নিয়েছিল। কথা বলার মাঝখানেই অ্যাডাম মিকিকে গাড়ি থেকে বের করে বেঁধে ফেলে এবং দড়ির অপর প্রান্ত তার ট্রাকের সাথে বেঁধে মিকিকে সহই সেটা ব্রিজ থেকে নিচে ফেলে দেয়। মিকি যেহেতু কল কাটার সুযোগ পায়নি, তাই ডেরেক অপর পাশ থেকে সবকিছু শুনছিল। মিকিকে মারার পর অ্যাডাম ফোন উঠিয়ে ডেরেকের সাথে কথা বলে। ডেরেক অ্যাডামকে থ্রেট দিয়ে বলে, তুই জানিস না যে তুই কার সাথে কথা বলছিস, আমার ক্ষমতা সম্পর্কে তোর কোনো ধারণা নেই। উত্তরে অ্যাডাম বলে, তোর ক্ষমতা সম্পর্কে আমার জানতে হবে না, শীঘ্রই আমি তোর সাথে দেখা করছি, তখন তুই আমার ক্ষমতা সম্পর্কে জানতে পারবি। এটা বলে অ্যাডাম ফোন রেখে দেয়। ডেরেকের চেহারা দেখে তখন মনে হচ্ছিল যে সে হয়তো ভয় পেয়ে তার প্যান্ট ভিজিয়ে ফেলেছে। এদিকে ইউনাইটেড ডাটা গ্রুপ পুড়ে যাওয়ার খবর পেয়ে ভেরোনা তার দল নিয়ে সেখানে যায় এবং ইনভেস্টিগেট করতে থাকে। তারা খোঁজ নিয়ে জানতে পারে যে একজন লম্বা টাক মাথার লোক এখানে এসেছিল এবং সে সবাইকে মেরে পেট্রোল দিয়ে পুরো অফিস পুড়িয়ে দিয়েছে। এই ঘটনা সুরাহা করার আগেই তাদের কাছে আবার খবর আসে যে মিসেস পার্কারের অর্থাৎ ভেরোনার মায়ের স্টোর রুমেও কে যেন আগুন দিয়েছে। ভেরোনা সেখানে গিয়েও তদন্ত চালায় এবং একজনের আইডি কার্ড উদ্ধার করে দেখতে পায় যে সে ইউনাইটেড ডাটা গ্রুপেরই সদস্য। ভেরোনার আর বুঝতে বাকি থাকে না যে এই সব কিছু একজন লোকেরই করা, আর সব সূত্র মিলিয়ে সে বুঝতে পারে যে এই একজন লোকটা আর কেউ নয় বরং অ্যাডাম, যে কিনা তাদের বাসায় ছিল। ভেরোনা ধারণা করে অ্যাডাম হয়তো তার মায়ের প্রতিশোধ নিতেই এমনটা করছে। এর মধ্যেই তারা আবার মিকির লাশ উদ্ধারের খবর পায়। ঘটনাগুলো এত দ্রুত ঘটতে থাকে যে পুলিশের দল দিশেহারা হয়ে যায় যে তারা কোথায় তদন্ত চালাবে। যাই হোক, অ্যাডামের কথা শুনে ডেরেক বুঝতে পারে যে সে আসলেই বিপদে পড়েছে। তখন সে তার বাবা ওয়েলসকে বলে কিছু একটা ব্যবস্থা নিতে। এমনকি ডেরেকের মা ড্যান ওয়েলসকে ফোন দেয়। ফোন দিয়ে ড্যান বলে, আমি ডেরেককে এতটা ভীত কখনো দেখিনি, তুমি ওর একটু খেয়াল রেখো, আমি জানি তুমি পারবে। ড্যানকে আশ্বস্ত করার পর ওয়েলস এফবিআই হেডকোয়ার্টারে ফোন দেয়, কারণ এফবিআই এর হেড তার পরিচিত। ওয়েলস এফবিআই হেডকে বলে, আমার ছেলে ভুল করে বি কিপার এজেন্সির একজনের সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছে। তুমি তো জানো বি কিপাররা কতটা ভয়ঙ্কর, তুমি যেভাবেই হোক এর একটা ব্যবস্থা নাও। এফবিআই এজেন্ট বুঝে যায় সাধারণ এফবিআইরা বি কিপারকে থামাতে পারবে না, একজন বি কিপারকে থামাতে আরেকজন বি কিপার লাগবে। সে তাই বি কিপার হেডকোয়ার্টারে কন্ট্যাক্ট করে বলে,
অ্যাডাম নামে তোমাদের একজন এক্স এজেন্টকে মেরে ফেলতে হবে। কথা মতো বি কিপার হেডকোয়ার্টার থেকে সবচেয়ে পাওয়ারফুল এজেন্টকে পাঠানো হয় অ্যাডামকে মারতে। সেই এজেন্ট ভারী অস্ত্র নিয়ে অ্যাডামকে মারতে আসে, কিন্তু অ্যাডাম তাকে খালি হাতেই ধুয়ে দেয়। ফাইটে না পেরে সে একটা মেশিন গান দিয়ে অ্যাডামের দিকে লাগাতার গুলি চালাতে থাকে। মেশিন গানের কাউন্টার হিসেবে অ্যাডাম নিয়ে আসে একটা মধুর বোতল। সেটা সে এজেন্টের মাথায় ছুঁড়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। মধুর বোতল ভেঙে যেহেতু এজেন্টের সারা গায়ে মধু ছড়িয়ে গিয়েছে, তাই অ্যাডাম তার উপর আগুন ধরিয়ে দেয়। মধু খাঁটি কিনা চেক করতে আপনারা চাইলে মধুতে আগুন ধরিয়ে চেক করতে পারেন, তবে ভুলেও অ্যাডামের মতো মধুর বোতল কারো মাথায় ছুঁড়ে চেক করতে যাবেন না। যাই হোক, অ্যাডাম সেই এজেন্টকে মেরে তার একটা আঙ্গুল কেটে নিয়ে যায়। এরপর সে গাড়ি নিয়ে সেই এজেন্টের গ্যারেজে যায় এবং সেখানে সেই এজেন্টের কম্পিউটারে বিকিপারদের নেটওয়ার্ক ব্যবহার করে স্ক্যামারদের হেডকোয়ার্টারের লোকেশন খুঁজে বের করে, যেটা কিনা বোস্টন শহরে অবস্থিত। এদিকে এফবিআই হেড যখন জানতে পারে যে বিকিপাররাও অ্যাডামকে মারতে পারেনি, তখন সে ওয়েলসকে ফোন দিয়ে বলে অ্যাডামই ছিল সব থেকে পাওয়ারফুল বিকিপার, তাই এখানে আমি কোনো রকম হেল্প করতে পারছি না, তোমার পথ তোমার নিজেরই গোছাতে হবে। এটা শোনার পর ওয়েলস তার নিজস্ব একটা মাফিয়া টিম ভাড়া করে, যাতে সবাই এক্স মিলিটারি। আর এখানেই ওয়েলস বিকিপারদের সম্পর্কে সবকিছু খুলে বলে। ওয়েলস সেই মাফিয়া টিমকে বলে বিকিপার একটা সিক্রেট মিলিটারি এজেন্সি। তাদেরকে এমনভাবে তৈরি করা হয়েছে যে একজন বিকিপার একাই পুরো একটা এফবিআই টিমের সমান। এফবিআইরা যেসব কাজ করতে পারে না, সেসব কাজ সম্পন্ন করার জন্যই বিকিপারদের তৈরি করা হয়। হাতে গোনা 2-4 লোক ছাড়া তাদের কথা আর কেউই জানে না, এমনকি খোদ প্রেসিডেন্টও তাদের সম্পর্কে জানে না। মাথায় রেখো তোমরা কার সাথে ফাইট করছো। বিকিপারদের লক্ষ্য হলো সমস্যার একদম গোড়া থেকে উপড়ে ফেলা। মৌমাছিদের মধ্যেও একদল এমন আছে, তাদেরকে বলা হয় কুইন্স লেয়ার, অর্থাৎ এরা রানী মৌমাছিকে মেরে ফেলে যদি সে ঠিক মতো মৌচাক সামলাতে না পারে। এই বিকিপাররাও সেই কুইন্স লেয়ারদের মতোই কাজ করে। অন্যদিকে ভেরোনা তার টিম নিয়ে সেই ঘটনাস্থল চেক করে যেখানে অ্যাডাম আর বিকিপার এজেন্ট ফাইট করেছিল। অ্যাডাম মানুষ মারতে মারতে যেদিকে আগাচ্ছে সেদিকে সোজা হাঁটতে থাকলে প্রথমে বোস্টন, এরপরে ওয়াশিংটন ডিসিতে পৌঁছানো যাবে। ঘটনা প্রবাহ দেখে ভেরোনা বুঝে যায় যে অ্যাডাম ওয়াশিংটনের দিকেই যাচ্ছে। সে তখন এ বিষয়ে তার সিনিয়র এজেন্টের সাথে মিটিং করে। মিটিংয়ে ভেরোনা বলে, সম্প্রতি যতগুলো ক্রাইম কেস দেখেছি সবকিছুর পেছনে একজন লোকই দায়ী, এবং আমাদের বিশ্বাস সে পরবর্তীতে বোস্টনে যাবে, কারণ ইউনাইটেড ডাটা গ্রুপের হেডকোয়ার্টার্স, যেটা 9 স্টার ইউনাইটেড নামে পরিচিত, সেটার লোকেশন বোস্টনে। অ্যাডাম খুব সম্ভবত সেদিকেই আগাচ্ছে। সব শোনার পর সিনিয়র এজেন্ট বলে, তোমাদের যা লাগবে সবকিছুর সাপ্লাই দেওয়া হবে, তোমরা শুধু অ্যাডামকে থামাও। পারমিশন পেয়ে ভেরোনা এফবিআই এর একটা টিম 9 স্টার অফিসে পাঠায়। এদিকে 9 স্টারের অফিসে সবাই যখন হ্যাকিংয়ের টাকা হাতিয়ে নিতে ব্যস্ত, তখনই এফবিআই টিম অফিসে ঢুকে। তারা অফিসের ম্যানেজারকে বলে, তোমাদের এখানে এখন অ্যাটাক হবে, তাই যত দ্রুত সম্ভব জায়গা ত্যাগ করো। কিন্তু ম্যানেজার তাদের কোনো কথাই শুনতে চায় না। সে উল্টো ডেরেককে ফোন দিয়ে সব বলে। ডেরেক তখন এফবিআইদের বলে, এটা আমাদের মেইন অফিস, আমাদের মেইন ইনকাম সোর্স, এই অফিস বন্ধ করা যাবে না, যা হবে তা আমরা দেখে নিব। ডেরেকের কথা শুনে এফবিআই টিম সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু ঠিক তখনই সেখানে অ্যাডাম চলে আসে। সে এসেই সবাইকে এক এক করে তুলোধুনো করতে থাকে। মারামারি দেখে এফবিআইও সেখানে যোগ দেয়, তবে তারাও খুব একটা সুবিধা করে উঠতে পারে না। অ্যাডাম প্ল্যানিং করে সেখানে ট্র্যাপ সেট করে তাদের মারতে থাকে, এমনকি কয়েকজনকে সে লিফটের সাহায্যেও পিষে মারে। সবাইকে মারার পর অ্যাডাম ম্যানেজারকে ধরে এবং তার কাছে ডেরেকের ডিটেলস জানতে চায়। ম্যানেজার প্রথমে কিছুই বলতে না চাইলেও পরে মার খেয়ে সব বলে দেয়। ততক্ষণে ভেরোনা তার টিম নিয়ে সেখানে চলে এসেছে। ভেরোনা অ্যাডামকে সারেন্ডার করতে বললে অ্যাডাম বলে, এই লোকগুলোই তোমার মায়ের মৃত্যুর জন্য দায়ী, এদেরকে মেরে আমি কোনো দোষ করিনি, তাই সারেন্ডার করার কোনো প্রশ্নই আসে না। এটা বলে অ্যাডাম সেখান থেকে চলে যায়।
অ্যাডাম চলে যাওয়ার পর ভেরোনা সেখানে ডেরেকের একটা ছবি দেখতে পায়, আর সেটা দেখে সে প্রচণ্ড রকম ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে সামনে বিশাল বড়সড় কিছু একটা ঘটতে চলেছে। তবে ভেরোনা কেন এমন ঘাবড়ে গেল সেটা আমরা একটু পরেই জানতে পারবো। তো পরদিন যখন ডেরেক তার বাবা ওয়েলসের সাথে একটা হোটেলে বসেছিল, তখন ওয়েলসের কাছে ড্যানের কল আসে। ড্যান সবকিছু শুনে বলে, সমস্যা নেই, আমাকে সবকিছুর ডিটেলস পাঠাও আর ডেরেককে উইকেন্ডেতে আমার কাছে পাঠিয়ে দাও, আমি সব সামলে নিব। আপনারা হয়তো ভাবছেন, যে সমস্যা এফবিআই সমাধান করতে পারল না, এমনকি বিকিপার এজেন্সিও সমাধান করতে পারল না, সেই সমস্যা এই মহিলা কিভাবে দেখবে? উনি কি দেশের প্রেসিডেন্ট নাকি? মুভির সব থেকে বড় টুইস্ট আসলে এখানেই। আসলে হ্যাঁ, ডেরেকের মা ড্যান নিজেই আমেরিকার প্রেসিডেন্ট, আর তার নামে একটা বড় সফটওয়্যার কোম্পানি আছে। ডেরেক মূলত মায়ের ক্ষমতা আর সেই সফটওয়্যার কোম্পানির অসৎ ব্যবহার করে নিজে মিলিনিয়ার হয়েছে, আর এখন সে অ্যাডামের হাত থেকে বাঁচতে মায়ের আঁচলের তলে লুকানোর প্ল্যানিং করছে। যাই হোক, অন্যদিকে ভেরোনা পড়েছে মহা মুশকিলে। সে যেহেতু চাকরি করে তাই অ্যাডামকে তো ধরতে হবে, আবার অ্যাডাম তো তার মায়েরই মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে, তাই তাকে থামানো মানে নিজেকেই থামিয়ে দেওয়া। কনফিউশনে দুলতে থাকলেও সে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় সে আইনের সাথেই থাকবে। তাই সে সিনিয়র এজেন্টের সাথে আরেক দফা মিটিং করে। সেখানে সে বলে যে অ্যাডাম যাকে খুঁজছে সে আর কেউ নয়, স্বয়ং প্রেসিডেন্টের ছেলে ডেরেক। অর্থাৎ অ্যাডাম এখন প্রেসিডেন্টের বাসায় হানা দিবে, আমাদের তাই সেখানে যাওয়া উচিত। উপায় না দেখে সিনিয়র এজেন্ট তখন ভেরোনা এবং তার টিমের নাম অ্যাক্সেস লিস্টে দেয়। তো পরদিন যেহেতু উইকেন্ডে ছিল, তাই প্রেসিডেন্ট তার গেস্ট হাউসে পার্টির আয়োজন করে। সেখানে ভেরোনা তার টিম নিয়ে যায় এবং অ্যাক্সেস কার্ড দেখিয়ে ভিতরে ঢুকে যায়। এদিকে ওয়েলস আর ডেরেক মিলে কথা বলছিল যে কিভাবে অ্যাডামকে থামানো যায়। তারা সাথে করে এমন একজন লোককে ভাড়া করে এনেছিল যে এর আগে একজন বিকিপারকে মেরেছে। তবে এটা করতে গিয়ে সে নিজেই পঙ্গু হয়ে গিয়েছে। সেই লোকটি বলে যে বিকিপারকে হারানো এত সহজ নয়, আগে আমি একজনকে মারতে পেরেছিলাম কারণ আমার ভাগ্য আমার সাথে ছিল, তাই বলে এবারও পারবো এমন কোনো কথা নেই, জান বাঁচাতে চাইলে প্রার্থনা করতে থাকো। আর আসলেই বিকিপারকে থামিয়ে রাখা সহজ নয়, কেননা এত এত স্পেশাল সিকিউরিটির মধ্যেও অ্যাডাম সেখানে চলে আসে। সে একটা ম্যানহোলের সাহায্যে সেখানকার একটা গাড়ির নিচ দিয়ে বের হয়ে সেখানেই লুকিয়ে থাকে। এরপর স্পেশাল এজেন্টদের একজন যখন গাড়ির নিচে চেক করতে যায়, তখন অ্যাডাম তাকে মেরে তার কাপড় পরেই বের হয়ে আসে। সে বাকিদের সাথে মিলে গেস্ট হাউসের এরিয়ায় ঢুকে যায়। হাউসের বাইরেই সে প্রথমে একটা গাড়িতে একটা বোম সেট করে দেয়, এরপর ফর্মাল ড্রেস পরে ভিতরে ঢুকে যায়। এদিকে অবস্থা খারাপ বুঝে সিনিয়র এফবিআই এজেন্ট ডেরেক আর ড্যানকে আলাদা ডেকে নিয়ে ইনভেস্টিগেট করতে থাকে। মায়ের সামনে ডেরেক তার সব দোষ এড়িয়ে যায়। সে বলে যে সে এসবের কিছুই জানে না, সরাসরি সে কোনো প্রশ্নের উত্তরও দিতে চায় না। তার মা তাকে সফটওয়্যার কোম্পানির ব্যাপারে জিজ্ঞেস করলে বলে এসব তো বাবা দেখাশোনা করে। অন্যদিকে অ্যাডাম যখন ভিতরে ঢুকে ডেরেককে খুঁজছিল, তখন ভেরোনা তাকে দেখে ফেলে। ব্যাপারটা বুঝতে পেরে অ্যাডাম বাইরে চলে আসে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। ভেরোনা আর সেই কিলার দুজনেই গান বের করে অ্যাডামকে গান পয়েন্টে নিয়ে নেয়। কি ভাবছেন, অ্যাডাম কি ধরা পড়ে গেল? আসলে অ্যাডাম এই ব্যাপারে আগেই আন্দাজ করতে পেরেছিল, তাই সে আগে থেকেই একটা গাড়িতে বোম সেট করে রেখে এসেছিল। তাই সুযোগ বুঝে সে তার হাতে থাকা একটা রিমোট চেপে দেয়, ফলে বিশাল শব্দে বিস্ফোরণ হয়ে গাড়িটা উড়ে যায়। আর ডিস্ট্রাকশন সৃষ্টি হওয়ার সাথে সাথেই অ্যাডাম সেটার ফায়দা নিয়ে কিলারের হাত থেকে গান নিয়ে নেয় এবং এক এক করে সবাইকে গুলি করে মারতে থাকে। স্পেশাল সিকিউরিটি, মাফিয়া টিম, এফবিআই সবাইকে মারতে মারতে অ্যাডাম গেস্ট হাউসের ভিতরে ঢুকে যায়। সেখানে কিলারের সাথে তার আরেকবার দেখা হয়ে যায় এবং তাদের মধ্যে বেশ ভালো রকমের একটা ফাইট হয়। ফাইটের এক পর্যায়ে কিলার অ্যাডামের পেটে একটা ছুরি ঢুকিয়ে দেয়, তবে অ্যাডাম সেটাও সারভাইভ করে এবং কিলারকে নিজ হাতে মেরে ফেলে। এরপর সে এগিয়ে যায় প্রেসিডেন্টের রুমের দিকে। তাকে খুঁজতে ভেরোনাও ততক্ষণে কাছাকাছি চলে এসেছে। রুমে ঢোকার আগে ওয়েলস চেষ্টা করে কথা বলে অ্যাডামকে থামানোর জন্য,
কিন্তু অ্যাডাম তো থামেই না, বরং ওয়েলসের হাতের আঙ্গুল ভেঙে দেয়। এদিকে গোলাগুলির শব্দে ডেরেক ততক্ষণে ভয় পেয়ে তার আসল রূপ দেখানো শুরু করেছে। সে তার মায়ের সাথে ঝগড়া করে টেবিলের ড্রয়ার থেকে গান বের করে। এরপর কিছু বুঝে ওঠার আগেই সিনিয়র এফবিআই এজেন্টকে গুলি করে মেরে ফেলে। অ্যাডামও তখন দরজা ভেঙে ভিতরে চলে আসে, আর তার পিছন পিছন আসে ভেরোনাও। ত্রিমুখী এই সাক্ষাতে সব থেকে বেশি ভয় পায় ডেরেক, কারণ সে অ্যাডামকে প্রথমবার সামনাসামনি দেখেছে। তাই সে নিজের জান বাঁচাতে তার মাকেই জিম্মি করে, কারণ সে জানে অ্যাডাম যতই খারাপ হোক দেশের প্রেসিডেন্টকে খুন করবে না। কিন্তু পরিস্থিতি ঠিক হচ্ছে না দেখে সে এক পর্যায়ে তার মাকেই খুন করতে উদ্যত হয়। আর ঠিক তখনই অ্যাডাম ডেরেকের মাথায় গুলি করে তাকে মেরে ফেলে এবং জানালা ভেঙে বের হয়ে যায়। অ্যাডাম পালিয়ে যাওয়ার সময় ভেরোনার সুযোগ ছিল গুলি করে দেওয়ার, কিন্তু সে জানে যে অ্যাডাম ভুল কিছু করেনি, তাই সে অ্যাডামকে যেতে দেয়। ভেরোনার কাছ থেকে বিদায় নিয়ে অ্যাডাম একটা সুইমিং কস্টিউম পরে সমুদ্রে নেমে যায়। আর এই দৃশ্যের মধ্য দিয়ে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তবে ভেরোনা আর অ্যাডামের আন্ডারস্ট্যান্ডিং আর মুভির হিন্ট দেখে বোঝা যায় খুব সম্ভবত বি কিপার পার্ট 2 রিলিজ পাবে। রিলিজ পেলে আমরা সেটি